আজ ইকোলজির যে টপিকটা নিয়ে পড়বো সেটা হচ্ছে মিমিক্রি। মিমিক্রি বলতে অ্যাকচুয়ালি বোঝানো হয় যে যখন কোনো একটা জীব নিজেকে বাঁচানোর জন্য সে তার পরিবেশের সাথে অ্যাকচুয়ালি নিজের যে গঠনটা রয়েছে সেই গঠনটাকে পুরোপুরি অনুকরণ করে। তার জন্য দেখা যায় যে তাকে পরিবেশের মধ্যে চট করে খুঁজে পাওয়া যায় না, যার জন্য কোনো প্রিডেটার জীব তাকে কিন্তু কখনোই শনাক্ত বা আইডেন্টিফাই করতে পারে না, যার জন্য সে কিন্তু পরিবেশের মধ্যে তার সার্ভাইবিলিটি বা বেঁচে থাকার ক্ষমতা যেটা সেটা অনেকটা বেশি হয়ে যায়। অনেক বেশি কিন্তু সে সার্ভাইভ করে। অ্যাকচুয়ালি মিমিক্রি কথাটা এসছে মিমিকাস বলে একটা শব্দ থেকে, যেটার অর্থ হচ্ছে টু কপি, অর্থাৎ কাউকে অনুকরণ করা। এবার যে কোনো জীব সাধারণত বাঁচার জন্য যেটা করে সেটা হচ্ছে তার চারপাশের যে পরিবেশ রয়েছে তাকে অনুকরণ করে। যেমন দেখো এই প্রজাপতিটা যে গঠনটা অনুকরণ করেছে সেটা হচ্ছে ঠিক শুকনো পাতার মতো, যার ফলে এরা যে কোনো প্রিডেটার জীব থেকে অ্যাকচুয়ালি বেঁচে যায়। এবার দেখো মিমিক্রির যে কারণগুলো রয়েছে তার মধ্যে প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে এসকেপ ফ্রম প্রিডেটার। যেমন এখানে একটা সি হর্স রয়েছে, কিন্তু সি হর্সটা কোরাল লিফের মধ্যে এমনভাবে কোরালের সাথে মিশে আছে যে আলাদা করে বোঝাই যাচ্ছে না যে এটা হচ্ছে একটা সি হর্স। তাহলে এইরকম জিনিসটাকেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে মিমিক্রি। এবার মিমিক্রি দু রকম কারণে হয়। একটা হচ্ছে হয় কোনো শত্রু প্রাণীর হাত থেকে বাঁচার জন্য, অথবা শিকার করার জন্য। কারণ কোনো শিকার প্রাণী তার কাছাকাছি, যে কোনো একটা শিকারী জীবের কাছাকাছি কেউই আসতে চায় না। এবার শিকারী জীবটা যদি এইরকমভাবে পরিবেশের সাথে মিশে থাকে তাহলে যে কোনো অ্যাকচুয়ালি শিকার সে বুঝতেই পারবে না যে তার শত্রু প্রাণী পরিবেশের মধ্যে রয়েছে। সে যখনই নর্মালি মুভ করতে করতে তার কাছাকাছি যাবে সে অ্যাটাক করবে। তার মানে দেখো যে মিমিক্রি ঘটনাটা অ্যাকচুয়ালি জীবের একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এই মিমিক্রি বৈশিষ্ট্যটা এই জন্যই দেখায় যাতে সে কোনো শত্রু প্রাণীর হাত থেকে বাঁচতে পারে এবং নিজে অন্য প্রাণীকে শিকার করতে পারে। এই দুটো সুবিধার জন্যই তারা কিন্তু অ্যাকচুয়ালি মিমিক্রি এই ঘটনাটা দেখায়। এবার দেখো এখানে দুটো শব্দ বলা হয়, একটা হচ্ছে মিমিক, একটা হচ্ছে মডেল। যেমন এই ক্ষেত্রে দেখো এই ব্যাঙ এ কিন্তু সারাউন্ডিং পরিবেশ যেটা রয়েছে তাকে পুরোপুরি অনুকরণ করে রেখেছে। এক্ষেত্রে মিমিক হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাঙটা, আর মডেল হচ্ছে এই পরিবেশটা যাকে এ অ্যাকচুয়ালি অনুকরণ করছে। যেমন আগের ছবিটাতে যেটা দেখলে এখানে প্রজাপতিটা হচ্ছে কিন্তু মিমিক, আর অন্যদিকে মডেল হচ্ছে কি শুকনো পাতা, মানে যাকে অনুকরণ করে ওই গঠনটাও তৈরি করেছে। এবার মিমিক্রির ক্ষেত্রে যেমন দেখো দেখো এই ইনসেক্ট যেটা রয়েছে এর গঠনটাও কিন্তু ডানাটাও কিন্তু একদম পাতার মতো, যে পরিবেশটাতেও রয়েছে বা যে গাছেও থাকে তার পাতার মতোই সে গঠনটাকে তৈরি করেছে। এবার যখনই কোনো জীব অপর কোনো জীবকে অনুকরণ করে বা মিমিক করে সবসময় তার দেখো শেপ অ্যান্ড কালার দুটোই কিন্তু সে মিমিক করেছে। তার আকৃতিটাকেও মিমিক করেছে এবং তার সাথে সাথে তার কালার যেটা সেটাকেও অ্যাকচুয়ালি অনুকরণ করেছে। ঠিক এইখানে দেখো ওই যে একটু আগে যেটা দেখছিলাম যে ক্যালিমা বলে যে বাটারফ্লাই যেটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি তার গঠনটা হচ্ছে দেখো শুকনো পাতার মতো, যার জন্য চট করে অন্য কোনো জীব বুঝতেও পারবে না যে এখানে একটা প্রাণী রয়েছে এবং তাকে অ্যাটাক করে খাওয়ার কথা ভাববেও না, কারণ তার গঠনটা দেখে কিন্তু শুকনো পাতার মতো মনে হচ্ছে। আর আমরা যত ভালো দেখতে পাই অন্য কোনো জীব কিন্তু এত পরিষ্কার বা এত পরিচ্ছন্নভাবে দেখতে পায় না, যার জন্য তাদের পক্ষে আরও অসুবিধাজনক হয় যে কোনো একটা জীবকে এইভাবে আলাদা করে শনাক্ত করা। এবার দেখো বিভিন্ন কারণে অ্যাকচুয়ালি মিমিক্রির বৈশিষ্ট্যটা দেখা যেতে পারে। একটা হচ্ছে প্রোটেক্টিভ মিমিক্রি, মানে অন্য কোনো শত্রু প্রাণীর হাত থেকে বাঁচার জন্য যখন কোনো জীব অ্যাকচুয়ালি মিমিক্রি দেখাচ্ছে তখন সেটাকে বলা হচ্ছে প্রোটেক্টিভ মিমিক্রি, যে কারো কাছ থেকে প্রোটেকশন পাওয়ার জন্য। যেমন দেখো এই যে ছবি আমরা যেটা দেখছি এটা হচ্ছে অ্যাকচুয়ালি কচু গাছের ক্ষেত্রে কচুর যে ফুল হয় বা তার যে পুষ্পমঞ্জুরি হয় তাকে ঘিরে অ্যাকচুয়ালি চমসা মঞ্জুরি, যেটাকে বলা হয় স্প্যাডিক্স, যে এদের এই চমসা অর্থাৎ পাতার মতো একটা গঠন থাকে যেটা এদের ফুলগুলোকে প্রোটেক্ট করে থাকে। এবার এই দেখো পাতার মতো যে গঠনটা রয়েছে যেটাকে আমরা বাংলাতে বলছি চমসা বা ইংরাজিতে যেটাকে বলা হয় স্প্যাডিক্স, সেইটা দেখো ঠিক সাপের ফনার মতো দেখতে, যার জন্য কি হবে যে কোনো প্রাণী এর কাছাকাছি যেতে সবসময় ভয় পাবে। তাহলে অটোমেটিক্যালি দেখো এই উদ্ভিদের যে ফুলগুলো রয়েছে সেই ফুলগুলো কিন্তু অন্য প্রাণীর আক্রমণ থেকে বেঁচে যাচ্ছে, যে কোনো শাকাশি প্রাণীর আক্রমণ থেকে বেঁচে যাওয়ার জন্য অটোমেটিক্যালি এদের সার্ভাইবিলিটি কিন্তু বেড়ে যাচ্ছে। অন্যদিকে দেখো কেমোফ্লাজ, কেমোফ্লাজের ক্ষেত্রে এক্ষেত্রে দেখো শুধুমাত্র যে রংটাকে কপি করছে তা নয়, তার সাথে সাথে গঠনটাও দেখো একটা অদ্ভুত টাইপের, পুরোপুরি গঠনটা দেখো কপি করেছে। এটা একটা পতঙ্গ, এটা একটা পোকা, এবং দেখলেই বুঝতে পারছো এটা তার দেহের গঠন, এবং এইটা হচ্ছে তিন জোড়া যে পা রয়েছে
সেই 3 জোড়া পা। এদেরকে অ্যাকচুয়ালি বলে যেটা, সেটা হচ্ছে টিনোমরফোডিস, এই পতঙ্গটার অ্যাকচুয়ালি নাম। এ কিন্তু অ্যাকচুয়ালি ইউক্যালিপটাস গাছের ছোট ছোট ভাঙা ডাল যেরকম দেখতে হয়, ঠিক সেই রকম টাইপের গঠন আকৃতি সে কিন্তু ধরে রেখেছে। এবং এটাও দেখো শত্রু প্রাণীর হাত থেকে বাঁচার জন্য এবং নিচে অ্যাটাক করার জন্য। অন্যদিকে অ্যাগ্রেসিভ মিমিক্রি হচ্ছে যখন কোনো জীব তারা অপর কোনো জীবকে শিকার করার জন্য পরিবেশের মধ্যে লুকিয়ে থাকে, তো তাদের কি বলা হয় অ্যাগ্রেসিভ মিমিক্রি, তারাই দেখায়। যেমন র্যাটেল স্নেকের গায়ের রংটা বালির রঙের কাছাকাছি দেখো, এরা ডেজার্ট রিজিয়নে থাকে এবং এরা যেটা করে শরীরটাকে ডান দিক বাঁ দিক করে বালির নিচেতে পুরো ঢুকিয়ে দেয় গোটা শরীরটা। শুধু লেজের এখানে কিছু শুকনো আঁশ থাকে, সেইটাই বালির বাইরে বার করে রেখে ঝুমঝুমির মতো নাড়ায়। তাতে একটা আওয়াজ সৃষ্টি হয় এবং সেই আওয়াজেতে বিভিন্ন ইঁদুর বা অন্যান্য জীব তারা অ্যাট্রাক্টেড হয়ে কাছাকাছি চলে আসে। এবার যখনই তারা ভাবে যে এই লেজটাকে ভাবে যে কোনো মানে পোকা বা অন্য কিছু লার্ভা, এবার যখনই ওটাকে খেতে যায় তখন এই সাপ কিন্তু উল্টো দিক থেকে ওকে আক্রমণ করে। তো র্যাটেল স্নেকের ক্ষেত্রে দেখো যে সেই ওই রকম একটা অনুকরণ করছে, কিসের জন্য, সেটা হচ্ছে শিকার করার জন্য। তো এই ধরনের মিমিক্রিকে বলা হয় যেটা, সেটা হচ্ছে অ্যাগ্রেসিভ মিমিক্রি। অন্যদিকে আরেক রকমের মিমিক্রি হয় যেটাকে বলা হয় ওয়ার্নিং মিমিক্রি, মানে কোনো একটা বিষবিহীন সাপ তারা অনেক সময় দেখা যায় কোনো বিষাক্ত সাপকে অনুকরণ করে থাকে। যেমন দেখা যায় কোরাল স্নেক, এটা খুব বিষাক্ত সাপ। এবার ঠিক দেখো স্কারলেট কিং স্নেক, এটা কিন্তু নন ভেনোমাস, মানে এর কিন্তু কোনো বিষ নেই, কিন্তু এর গঠনটা দেখো সে নিজে অনুকরণ করেছে কাকে, কোরাল স্নেককে। যার জন্য দূর থেকে দেখে যে কোনো জীবই ভাববে যে এটা বোধহয় কোরাল স্নেক, এবং যখন সে ওটা দেখবে তখন কিন্তু এদেরকে অ্যাভয়েড করবে। তো ন্যাচারালি দেখো যে অ্যাকচুয়ালি একটা জীব অপর একটা মানে যে বিষাক্ত নয় সে একটা বিষাক্ত জীবকে অনুকরণ করছে এবং নিজে সুরক্ষিত থাকছে। তো এই ব্যাপারটাই অ্যাকচুয়ালি কোরাল স্নেক আর স্কারলেট কিং স্নেকের মধ্যে একটা পারস্পরিক সম্পর্ক দেখা যায়। এটাকেই বলা হয় যেটা, সেটা হচ্ছে ওয়ার্নিং মিমিক্রি। এবার মিমিক্রির কথা যখনই আলোচনা করা হয় তখন দুজন সায়েন্টিস্টের দুটো কথা খুব বিখ্যাত। একটা হচ্ছে বিটেসিয়ান মিমিক্রি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি বেটস বলে একজন সায়েন্টিস্ট সে ডিসকভার করেছিল বা সে বলেছিল, সেটা হচ্ছে 1962-তে, সেটা হচ্ছে বিটেসিয়ান মিমিক্রি। আর সেকেন্ড যেটা রয়েছে সেটা হচ্ছে মুলেরিয়ান মিমিক্রি, এবং এটা মুলার অ্যাকচুয়ালি 1879-এতে এই বক্তব্য যেটা সেটা বলেছিল। এবার দেখো সেই জন্য মিমিক্রির এই দুটো টাইপ কিন্তু খুব গুরুত্বপূর্ণ, একটাকে বলা হয় বিটেসিয়ান মিমিক্রি, একটাকে বলা হয় মুলেরিয়ান মিমিক্রি। বিটেসিয়ান মিমিক্রি যেটা অ্যাকচুয়ালি রয়েছে সেখানেতে যেটা অ্যাকচুয়ালি বলা হয় যে এক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে কোনো একটা সুস্বাদু প্রাণী অপর কোনো একটা স্বাদহীন একটা প্রাণীকে অনুকরণ করে। যার জন্য কি হয় যে সবসময় কোনো হয়তো একটা বাটারফ্লাই, যে বাটারফ্লাইটা হচ্ছে যে অতটা ভালো নয়, যেমন দেখো এখানে একটা ছবিটা যেটা দেখিয়েছে যে মোনার্ক বাটারফ্লাই, এইটা অ্যাকচুয়ালি যে মানে এই যে বাটারফ্লাই যেটা রয়েছে এটা হচ্ছে মডেল, এই কিন্তু ডিসটেস্টফুল, মানে এর কিন্তু স্বাদ নেই, খুব বাজে। আর অন্যদিকে ভাইসরয় বাটারফ্লাই, এইটা কিন্তু অ্যাকচুয়ালি মানে সুস্বাদু। কিন্তু দেখা যাচ্ছে যে ভাইসরয় বাটারফ্লাই সে অনুকরণ করছে মোনার্ক বাটারফ্লাইকে, যার জন্য দূর থেকে অ্যাকচুয়ালি ভাইসরয় বাটারফ্লাইকেও দেখে মনে হচ্ছে যেন মোনার্ক বাটারফ্লাই, মানে যার স্বাদ ভালো না। তো অটোমেটিক্যালি কি হচ্ছে যে পাখিরা আর এই বাটারফ্লাইগুলো মানে এই রঙের বাটারফ্লাইকে আর কিন্তু অ্যাট্রাক্ট করতে যাচ্ছে না। তো ন্যাচারালি এই ধরনের মিমিক্রি যেটা সেটাকে বলা হয় বিটেসিয়ান মিমিক্রি, মানে এক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে একজন অপরজনকে অনুকরণ করছে, এবং কিসের জন্য অনুকরণ করছে, যে সে নিজেকে প্রোটেক্ট করার জন্য সে অনুকরণ করছে। আর মুলেরিয়ান মিমিক্রিতে যেটা অ্যাকচুয়ালি বলা হয় যে পরিবেশের মধ্যে বেশ কতগুলো জীব আছে যারা প্রত্যেকেই কিন্তু একই রকম, প্রত্যেকেই কিন্তু অ্যাকচুয়ালি মানে খারাপ বৈশিষ্ট্যের অধিকারী। যেমন ধরো ভেসপার কথাই বলো বা মৌমাছির কথাই বলো বা ওয়াস্পের কথাই বলো, এরা সবাইকারই মধ্যেই কিন্তু স্টিংইং অ্যাপারেটাস আছে, সবার মধ্যেই হুল আছে, এবং এদের মধ্যে যে কোনো কাউকে যদি অ্যাটাক করতে যাওয়া হয় সে কিন্তু অ্যাকচুয়ালি হুল দিয়ে সেই মানুষকে বা সেই জীবকে কিন্তু অ্যাটাক করে। এবার এবং তাদের দেখো স্ট্রাকচারাল কিছু সিমিলারিটিও রয়েছে, দেখতেও কিছুটা একই রকমের রয়েছে। তো মুলেরিয়ান মিমিক্রির অ্যাকচুয়ালি বক্তব্য হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে অনেক কটা অ্যাকচুয়ালি স্বাদহীন বা বিষাক্ত জীব যারা পরস্পর একই রকম এবং সবাই সবাইকে দেখো অনুকরণ করে কাছাকাছি বৈশিষ্ট্যযুক্ত হয়, এবং এদের মধ্যে কেউ একজন আকার যদি কোনো জীব সম্মুখীন হয়, ধরো আমাদের হয়তো কোনো একজন মানুষকে ভেসপা বা বোলতাতে হয়তো কামড়েছে,
তো ন্যাচারালি সে কিন্তু দূর থেকেই দেখে বি মানে অ্যাকচুয়ালি মৌমাছি বা ওয়াস্প এদের সবাইকেই দেখে কিন্তু ভয় পাবে। তার মানে কি, যে এরা সবাই ক্ষতিকারক এবং সবাই দেখো একে অপরকে কিছুটা অনুকরণ করে রেখেছে, যে একজন কারোর থেকে কেউ ক্ষতিগ্রস্ত হলেই সেই গ্রুপ বা ওই রকমই দেখতে যে কোনো জীব থেকেই অ্যাকচুয়ালি কিন্তু ভয় সৃষ্টি হয় এবং সেই জীবটা তাকে কিন্তু অ্যাভয়েড করবে। তার জন্য এই সব ধরনের গ্রুপই কিন্তু অ্যাকচুয়ালি দেখো প্রোটেক্টেড অবস্থায় থাকছে। তো এই ধরনের মিমিক্রিকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে মুলেরিয়ান মিমিক্রি। তো এই বিটেসিয়ান মিমিক্রি আর মুলেরিয়ান মিমিক্রি এই দুটোর একটু ডিফারেন্স একটু ভালো করে রাখতে হবে। এবার দেখো মিমিক্রির পরেই যেটা আসছি সেটা হচ্ছে কালারেশন। কালারেশন যে কথাটা অ্যাকচুয়ালি বলা হয় সেটা হচ্ছে বর্ণাগ্রহ যেটাকে বলে। বর্ণাগ্রহের যে ব্যাপারটা সেটা হচ্ছে এক্ষেত্রে মেনলি যেটা করে, গঠনগত কিন্তু কোনো পরিবর্তন হয় না। শুধু যেটা পরিবর্তন হয় সেটা হচ্ছে বডির মধ্যে কিছু খুব ব্রাইট কালার তৈরি হয়, এবং ব্রাইট কালার বা ব্রাইট গঠন তৈরি হওয়ার জন্য অ্যাকচুয়ালি অন্য জীবকে এরা কিন্তু ভয় দেখায় বা অন্য জীবকে এরা কিন্তু অ্যাট্রাক্ট করে। যেমন দেখো এই কালারেশনের পেছনে যে কারণগুলো থাকে সেটা হচ্ছে প্রিডেশন, হয় শিকার করার জন্য, বা প্রোটেকশন, অন্য জীবের থেকে শিকার হওয়া থেকে বাঁচার জন্য। যেমন দেখো স্পাইডার, এই স্পাইডারের ক্ষেত্রে এইরকম দেখো অনেক ক্ষেত্রে কিছু কিছু স্পাইডারের মানে এরকম দেখা যায় যে তার পিঠের কাছে এইরকম কিছু পালকের মতো গঠন তৈরি হয়। এবার যখনই এই গঠনটা, এটা নর্মালি যেটা হয় সেটা হচ্ছে পিঠের দিকেতে শোয়ানো অবস্থায় থাকে। যখনই এরা ভয় পায় তখনই কিন্তু এই পালকের মতো গঠনটা ময়ূরের যেমন পেখম দেখবে পেখম মেলার সময় করে, ঠিক সেই রকম পেখমের মতো উঠে চলে আসে। কাছাকাছি যে জীবী আছে হট করে এরকম একটা কালারফুল গঠন সামনেতে আসার জন্য তারা কিন্তু সবসময় ভয় পেয়ে যায়। তো এই জিনিসটা এদের মধ্যে দেখায়। এবার দেখা যায় প্রোটেকটিভ কালারেশন। প্রোটেকটিভ কালারেশন বলতে যেটা বোঝানো হয়, যেমন দেখো এখানে অ্যাকচুয়ালি মানে যেটা এখানে বলা হচ্ছে দেখো স্ক্রোলেট অ্যাকচুয়ালি ফাইল ফিশ, এরা কিছু বৈশিষ্ট্য দেখাচ্ছে। দেখো এদের যে গঠনটা বা এদের যে আকৃতিটা রয়েছে, এই আকৃতিটা গোটাটাই দেখো ঠিক কোরাল, মানে যেখানে তো ওরা থাকে কোরাল লিফ তার মতো অনুকরণ করে রেখেছে। এবার এটার জন্য যেটা সুবিধা পায় সেটা হচ্ছে কোরাল লিফের মধ্যে খুব সহজেই লুকিয়ে থাকতে পারে, কোথাও কিন্তু কোনো সমস্যা হয় না। এই ধরনের কালারেশনকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা প্রোটেকটিভ কালারেশন। ওয়ার্নিং কালারেশন যেটা হয় সেটা হচ্ছে যে ব্রাইট কালারের জীব এরা সবসময় কিন্তু বিষাক্ত হয়। সেই জন্য দেখা যায় যে ব্রাইট কালারের যত ইনসেক্ট হয়, স্পাইডার হয় বা যত টোড ব্যাং হয়, এরা সবাই কিন্তু বিষাক্ত হয়। সুতরাং যখনই আমরা দেখি যে ট্রপিক্যাল রিজিয়ন বা নিরক্ষীয় অঞ্চলেতে যখন খুব ব্রাইট কালারের কোনো জীবকে আমরা খুঁজে পাই, সেটা ইনসেক্ট হতে পারে, স্পাইডার হতে পারে বা ব্যাং হতে পারে, তাদেরকে যে কোনো জীবই সবসময় অ্যাভয়েড করে, কারণ তারা প্রত্যেকেই কিন্তু বিষাক্ত প্রকৃতির হয়ে থাকে। এটা ছাড়াও দেখো সেক্সুয়াল কালারেশন অনেক ক্ষেত্রেই যেটা হয় যে অ্যাকচুয়ালি ম্যাক্সিমাম অ্যানিমালসের ক্ষেত্রেই মেল যারা হয়, মেলেদের কিন্তু দেখতে অনেক সুন্দর হয় এবং ফিমেলকে অ্যাট্রাক্ট করার জন্য কিন্তু তাদের মধ্যে কালার ডেভেলপ করে। এবার যেমন দেখা যায় যে ময়ূরের ক্ষেত্রে যে পেখম যেটা বলা হয়, ফিমেল ময়ূরের কিন্তু পেখম থাকে না, মেল ময়ূরেরই পেখম থাকে, এবং সেই পেখমটাকে দেখিয়ে সে অ্যাকচুয়ালি ফিমেলকে অ্যাট্রাক্ট করে। তো এই ধরনের কালারেশনটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে সেক্সুয়াল কালারেশন। অন্যদিকে দেখো অ্যাগ্রেসিভ কালারেশন, কিছু জীবের মধ্যে এমন কিছু ক্যারেক্টার বা এমন কিছু কালার ফর্মেশন হয়, যেমন দেখো বাটারফ্লাই। এই বাটারফ্লাইয়ের ক্ষেত্রে যে এর অ্যাকচুয়ালি স্ট্রাকচার কিন্তু কিছু পাল্টাচ্ছে না, শুধু তার কালার ফর্মেশনটা এমন হচ্ছে যে একে আলাদা রকম দেখতে লাগে। যেমন দেখো একে দেখতে ঠিক এমন লাগছে, ঠিক মনে হচ্ছে পেঁচার মতো, এবং এই যখন কোনো গাছের গায়েতে গিয়ে বসে থাকবে তখন দূর থেকে দেখে কিন্তু মনে হবে সত্যি করেই গাছের গায়েতে কোনো পেঁচা বসে আছে। তো সেই জন্য এরা কিন্তু দেখো অনেক প্রোটেক্টেড থেকে যাবে, তাই চট করে এই ধরনের মদকে বা এই ধরনের প্রজাপতিকে কেউ কিন্তু অ্যাট্রাক্ট করবে না। তো এইরকম ভাবে দেখো কিছু প্রোটেকশন ওই কালার তৈরির মাধ্যমে কিছু জীব পেয়ে যাচ্ছে। তো এইরকম অ্যাগ্রেশন কালার তৈরি করেও অনেক জীব কিন্তু সেখানে দেখো প্রোটেকশন পাচ্ছে। তো এই হচ্ছে অ্যাকচুয়ালি কালারেশন। তাহলে দেখো মিমিক্রি এবং কালারেশন দুটো জীবের খুব সুন্দর বৈশিষ্ট্য, যেটার মাধ্যমে তারা কিন্তু পরিবেশের মধ্যে নিজেদের সার্ভাইবিলিটি যেটা, যে বেঁচে থাকার যে ক্ষমতা যেটা, সেটাকে অটোমেটিক্যালি বাড়িয়ে দিচ্ছে। এরপর দেখো নেক্সট যে টপিকটাতে আমরা আসছি সেটা হচ্ছে যে পপুলেশন ইন্টারাকশন। যে আমরা দেখি যে আমাদের চারপাশে যে বিভিন্ন রকমের জীবগুলো রয়েছে, সেই জীবগুলো সবসময় কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন রকমের ইন্টারাকশনের মাধ্যমে পরস্পরের সাথে সম্পর্কিত।
এবার এই ইন্টারাকশনগুলো বিভিন্নভাবে আমরা কিন্তু আলোচনা করে থাকি। এবার দেখো, প্রথম এই পপুলেশন আমাদের চারপাশে যে রয়েছে তাকে যেরকমভাবে আমরা এক্সপ্লেন করতে যাই, তাহলে প্রথমেই যেটা হয় সেটা হচ্ছে মনোস্পেসিফিক পপুলেশন। মনোস্পেসিফিক পপুলেশন কথাটার অর্থ হলো যে কোনো একটা ইকোসিস্টেমে যদি স্পেসিফিক কোনো একটা স্পিসিসের প্রায়োরিটি সবচেয়ে বেশি হয়, যেমন অ্যাকচুয়ালি দেখবে যে তোমার যেটা মানে টুন্ড্রা রিজিয়ন, মানে যেখানে খুব ঠান্ডা, তো সেই জায়গাতে দেখবে উলফস যেগুলো হয়, তো সেই উলফসগুলোর এখানেতে কিন্তু প্রায়োরিটি সবচেয়ে বেশি, কারণ মাংসাশী জীব হিসেবে আর অন্য কোনো জীব কিন্তু থাকে না। তো এই ধরনের রিজিয়নেতে যেটা রয়েছে, এই ধরনের পপুলেশনকে বলা হয় মনোস্পেসিফিক পপুলেশন, মানে একজনাকারই প্রায়োরিটি বেশি। যেমন পোলার রিজিয়নে দেবে পেঙ্গুইন, তাহলে পেঙ্গুইনের প্রায়োরিটি দেখো ওখানেতে বেশি, তো সেই জন্য এই ধরনের পপুলেশনকে বলছে মনোস্পেসিফিক পপুলেশন। আর যদি দেখা যায় যে যেখানেতে অনেক রকমের জীব আছে, সেখানে হার্বিভোরও অনেক রকম রয়েছে, কার্নিভোরও অনেক রকম রয়েছে, প্রডিউসারও অনেক রকম রয়েছে, তো তাদেরকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে মিক্সড বা পলিস্পেসিফিক পপুলেশন। এবার যখনই পলিস্পেসিফিক পপুলেশন হবে, অর্থাৎ অনেক রকমের জীব সেখানেতে থাকবে, সেই জায়গাতে কিন্তু বিভিন্ন রকম ইন্টারাকশন যেগুলো রয়েছে, যে প্রিডেশন বা কম্পিটিশন, এই ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি কাজ করবে। তো অ্যাকচুয়ালি ম্যাক্সিমামই যে পপুলেশন হয়, সেই পপুলেশনগুলো সবই কিন্তু এরকম পলিস্পেসিফিক পপুলেশন, যেখানে কোনো একটা স্পিসিসের প্রায়োরিটি নেই, যেখানে অনেক স্পিসিস যারা রয়েছে তাদের সবারই কিন্তু প্রায়োরিটি রয়েছে। এবার সেখানে দেখো বিভিন্ন রকমের ইন্টারাকশন কাজ করে, তার মধ্যে প্রথম যেটা আসে সেটা হচ্ছে কম্পিটিশন। কম্পিটিশনের ক্ষেত্রে যেটা হয় যে খাবার বা বাসস্থানের জন্য দুটো জীবের মধ্যে যখন মারপিট হয়, এবং এক্ষেত্রে কিন্তু দুজনেই ক্ষতিগ্রস্ত হয়, সেই জন্য এই সম্পর্কটাকে মাইনাস মাইনাস সম্পর্ক দিয়েও ডিনোট করা হয়। এবার কম্পিটিশন বিভিন্ন হতে পারে, যেমন দেখো খাবারের জন্য অ্যাকচুয়ালি এখানে যেমন ছবিতে দেখাচ্ছে সিংহের সাথে সিংহের মারপিট হতে পারে, অথবা দেখো খাবারের জন্য বাঘের সাথে সিংহের মারপিট হতে পারে, কারণ দুজনেই মাংসাশী জীব এবং দুজনকারই খাবার যেটা সেটা হচ্ছে একই। এবার যদি সেম স্পিসিসের মধ্যে অ্যাকচুয়ালি কম্পিটিশন হয়, তখন সেটাকে বলা হয় ইন্ট্রা স্পেসিফিক কম্পিটিশন। আর যদি দুটো আলাদা স্পিসিসের মধ্যে হয়, তখন সেটাকে বলা হয় ইন্টার স্পেসিফিক কম্পিটিশন। তাহলে এই দুটো কম্পিটিশনের কথাই দেখো ইকোলজির মধ্যে সবার প্রথম আসে। এটা ছাড়াও আরেকটা কম্পিটিশনের কথা দেখবে ডারউইন উল্লেখ করেছিলেন, যেটা হচ্ছে কম্পিটিশন উইথ এনভায়রনমেন্ট, পরিবেশে বেঁচে থাকার জন্য, কারণ পরিবেশের মধ্যে বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয় প্রায়ই হয়। এবার সেই প্রাকৃতিক বিপর্যয়কে বাঁচিয়ে নিজে সারভাইভ করা, সেটাও কিন্তু এক ধরনের কম্পিটিশন। কিন্তু এই কম্পিটিশনটা অ্যাকচুয়ালি ইকোলজিক্যালি কিন্তু খুব একটা সিগনিফিকেন্ট নয়, এটা এভলিউশনের রেসপেক্টে অবশ্যই এটা গুরুত্বপূর্ণ, কিন্তু যখনই আমরা ইকোলজির রেসপেক্টে পড়বো বা পরিবেশের বিভিন্ন জীবের মধ্যে পারস্পরিক সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে পড়তে যাব, তখন কিন্তু এনভায়রনমেন্টের সাথে কম্পিটিশনটা অতটা প্রায়োরিটি পায় না। সেই জন্য যখন আমরা এভলিউশনেতে ডারউইনিজম পড়ি, তখন কিন্তু ইন্ট্রাস্পেসিফিক ইন্টারস্পেসিফিকের সাথেও এনভায়রনমেন্টের সাথে কম্পিটিশনটার কথা কিন্তু সেখানে উল্লেখ করা হয়। কিন্তু যখন তুমি ইকোলজিতে পড়বে, তখন কম্পিটিশন দেখবে দুরকমই বলা হচ্ছে, সেটা হচ্ছে ইন্ট্রাস্পেসিফিক আর ইন্টারস্পেসিফিক, কিন্তু এনভায়রনমেন্টের সাথে কোনো কম্পিটিশনের কথা দেখবে উল্লেখ করা সেক্ষেত্রে হচ্ছে না। এবং এক্ষেত্রে দেখো দুটো জীবই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, সেই জন্য সম্পর্কটাকে বলা হয় মাইনাস মাইনাস সম্পর্ক। অন্যদিকে প্রিডেশন, প্রিডেশন মানে হচ্ছে যে অ্যাকচুয়ালি একটা জীব অপর জীবকে তারা কিন্তু খাবারের জন্য মেরে ফেলছে, তো এই ঘটনাটা কি বলা হয় প্রিডেশন। এক্ষেত্রে কিন্তু সবসময় মনে রাখতে হবে যে অনেক সময় মানুষ নিজে আনন্দ পাওয়ার জন্য, আগেকার দিনের দেখবে যেটা হতো যে নিজের শিকার করার শখ পূরণ করার জন্য একজন মানে মানুষ অন্য বাঘ বা অন্য জীবকে কিন্তু গুলি করে মেরে দিত। তো এই ক্ষেত্রে দেখো এইগুলো কিন্তু কখনোই প্রিডেশনের মধ্যে কাউন্টিং হবে না। তার কারণটা হচ্ছে যে প্রিডেশন হচ্ছে যে যখন কোনো জীব খাবারের জন্য অন্যের জীবকে মেরে ফেলবে, তো এখানে যে শিকারগুলো বেশিরভাগই হতো সেগুলো কিন্তু মানে খাবারের জন্য নয়, নিজেদের সাহসিকতা বা পাঁচজন লোকের সামনে নিজের বাহাদুরি দেখানোর জন্য এই শিকারগুলো কিন্তু করা হতো। তো সুতরাং এইগুলো কিন্তু এই ইকোলজিক্যাল ইন্টারাকশনের মধ্যে কোনোদিনই গণ্য করা হবে না। তো প্রিডেশন এটা হচ্ছে প্লাস মাইনাস সম্পর্ক। এক্ষেত্রে প্রে সে দেখো ক্ষতিগ্রস্ত হয়, আর প্রিডেটার সে কিন্তু উপকৃত হয়, সেই জন্য দেখো সম্পর্কটাকে প্লাস মাইনাস সম্পর্ক বলা হচ্ছে। এবং এটা একটা প্রে প্রিডেটার ইন্টার রিলেশনশিপ। এক্ষেত্রে দেখো যখনই এই কথাটা বলা হয়, তাহলে এখানে একজন দেখো উপকৃত হয় আর একজনাকার কিন্তু ক্ষতি হয়, তো সেই জন্যই এই সম্পর্কটাকে দেখো প্লাস মাইনাস সম্পর্ক আমরা সবসময় বলে থাকি। ঠিক একই রকম
যে যখনই আমরা ইনসেক্টিভোর প্ল্যান্টের কথা বলি, জেনারেলি দেখো উদ্ভিদ প্রাণীর সম্পর্ক যখনই বলা হয় তখন উদ্ভিদকে সবসময় ধরা হয় যেটা, যে উদ্ভিদ হচ্ছে প্রে আর শাকাশী প্রাণী যেটা সেটা হচ্ছে প্রিডেটার। কিন্তু এখানে দেখো কলসপত্রী উদ্ভিদের ক্ষেত্রে ঘটনাটা একটু ব্যতিক্রমী হয়, যেক্ষেত্রে ইনসেক্ট মানে একটা ধরো হার্বিভোর অ্যানিম্যাল, সে কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি প্রে, আর প্লান্ট সে হচ্ছে কিন্তু প্রিডেটার। তো এক্ষেত্রে দেখো সম্পর্কটা একটু এক্সেপশনাল, আলাদা। এক্ষেত্রে অ্যাকচুয়ালি ইনসেক্ট হচ্ছে কিন্তু মাইনাস, আর অন্যদিকে ইনসেক্টিভোর প্ল্যান্ট যে সে কিন্তু প্লাস, তাহলে এটাও একটা প্রিডেশন রিলেশনশিপ। অন্যদিকে দেখো যেটা রয়েছে সেটা হচ্ছে প্যারাসাইটিজম। প্যারাসাইটিজম বলতে যেটাকে বোঝানো হয় সেটা হচ্ছে হোস্ট প্যারাসাইট ইন্টারাকশন, যেক্ষেত্রে যেটা হয় এই সম্পর্কটাকে অ্যাকচুয়ালি প্লাস মাইনাস রিলেশনশিপ অনেক সময় বলা হয়। এবার দেখো ন্যাচারালি এই প্যারাসাইটিজম যে ব্যাপারটা রয়েছে এখানে মানে হোস্টের বডির ভেতরে প্যারাসাইট গ্রো করে। প্যারাসাইট বলতে বোঝানো হয় যখন কোনো একটা জীব অপর কোনো জীবের ওপর খাদ্য বাসস্থান দুটোর জন্যই নির্ভরশীল, তখনই সেই সম্পর্কটাকে অ্যাকচুয়ালি বলা হয় যেটা, সেটা হচ্ছে প্যারাসাইটিজম। এক্ষেত্রে অবভিয়াসলি দেখো হোস্টের ক্ষতি হয়, পোষক কোষের ক্ষতি হয় বা পোষক জীবের ক্ষতি হয়, আর যে প্যারাসাইট তার উপকার হয়, সেই জন্য সম্পর্কটাকে দেখো প্লাস মাইনাস সম্পর্ক বলা হয়। এবার প্যারাসাইট বিভিন্ন টাইপের হয়, যেমন দেখো একটো প্যারাসাইট, এন্ডো প্যারাসাইট। কোনো প্যারাসাইট যখন দেহের বাইরে থাকে যেমন উকুন, তাহলে সেটা হচ্ছে একটো প্যারাসাইট, আর যখন কোনো প্যারাসাইট দেহের ভেতরে থাকে তখন সেটাকে বলা হয় এন্ডো প্যারাসাইট, যেমন গোল কৃমি বা ফিতা কৃমি। অন্যদিকে দেখা যায় যে যে প্যারাসাইট অ্যাকচুয়ালি হোস্টের বডিতে পার্মানেন্টলি থাকে এবং তাকে যদি হোস্ট বডি থেকে বার করে দেওয়া হয় তাহলে তারা কিন্তু মারা যাবে। যেমন অ্যাকচুয়ালি যত এন্ডো প্যারাসাইট হয় তারা কিন্তু সবাই অব্লিগেটরি বা পার্মানেন্ট প্যারাসাইট। এবং যেমন দেখো উদ্ভিদের ক্ষেত্রেও আমরা এরকম দেখতে পাই যে র্যাফলেসিয়া, এটা হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু একটা প্যারাসাইট, এবং এদের র্যাফলেসিয়ার যে গঠনটা সেখানে দেখো ফুল যে স্ট্রাকচারটা সেই জিনিসটাই কিন্তু এখানেতে দেখো রয়েছে। এই র্যাফলেসিয়া কিন্তু অ্যাকচুয়ালি উদ্ভিদের রুটের ওপরে তৈরি হয় এবং এরা পার্মানেন্ট এবং অব্লিগেটরি প্যারাসাইট। আর ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট হচ্ছে জোঁক। আমাদের দেখো হিউম্যান বডি থেকে রক্ত খেয়ে মশা বা জোঁক বেঁচে আছে, কিন্তু এরাও প্যারাসাইট, কিন্তু এরা দেখো টেম্পোরারি, কারণ যদি হিউম্যান বডি থেকে এরা নিউট্রিশন না পায় তাহলে এরা কোনো প্ল্যান্ট স্যাপ খেয়েও বেঁচে থাকতে পারবে, কিন্তু সেক্ষেত্রে তাদের রিপ্রোডাকশন অ্যাকচুয়ালি রেট এবং গ্রোথ রেট যেটা সেটা কমে যাবে। তো এই ধরনের প্যারাসাইটগুলোকে বলা হয় যেটা, সেটা হচ্ছে টেম্পোরারি বা ফ্যাকাল্টেটিভ প্যারাসাইট। আর একটা জিনিস যেটা বলে সেটা হচ্ছে হাইপার প্যারাসাইট। যখন কোনো প্যারাসাইটের দেহের ভেতরে কোনো প্যারাসাইট আবার থাকে তখন সেটাকে বলা হয় হাইপার প্যারাসাইট। যেমন দেখো মানুষের প্যারাসাইট হচ্ছে মশা, আবার মশার দেহেতে সেখানেতে প্লাজমোডিয়াম ম্যালেরিয়ার জীবাণু থাকে। তাহলে যেহেতু দেখো মশার দেহেতে, মশা নিজেই প্যারাসাইট, তার দেহেতে আবার একটা প্যারাসাইট রয়েছে, তো প্লাজমোডিয়ামকে সেই জন্য বলা হয় হাইপার প্যারাসাইট। আর দেখো এখানে প্যারাসাইটের দুটো টাইপ বলা হয়, একটা হচ্ছে প্যাথোজেনিক, একটা হচ্ছে নন প্যাথোজেনিক। প্যাথোজেনিক প্যারাসাইট হচ্ছে যারা অ্যাকচুয়ালি রোগ সৃষ্টি করছে তাদেরকে বলা হয় প্যাথোজেনিক প্যারাসাইট, আর নন প্যাথোজেনিক প্যারাসাইট হচ্ছে যারা কখনো কোনো রোগ সৃষ্টি করে না। যেমন ইকোলাই ব্যাকটেরিয়া, তারা প্যারাসাইট, আমাদের বডিতে থাকে কিন্তু তারা কোনো রোগ সৃষ্টি করে না। তো এই ধরনের জিনিসটাকে বলছে নন প্যাথোজেনিক অ্যাকচুয়ালি প্যারাসাইট। এবার দেখবো অনেক সময় আর একটা ঘুরিয়ে প্রশ্ন করা হয় যে মায়ের দেহেতে যখন শিশু গ্রো করে তাহলে শিশু কিন্তু মায়ের দেহ থেকেই খাবারও নেয়, আবার সেখান থেকে দেখো সেখানে থাকছেও, তাহলে শিশু মায়ের দেহেতে প্যারাসাইট হিসেবে আছে, কিন্তু অ্যাকচুয়ালি তা না। কারণ প্যারাসাইটিজমের প্রথম বক্তব্যই হচ্ছে যে দুটো স্পিসিসকে আলাদা হতে হবে। যেহেতু এখানে হোস্ট আর অ্যাকচুয়ালি প্যারাসাইট যাকে আমি বলছি দুজনই কিন্তু হিউম্যান স্পিসিস, তো যখনই দেখা যায় যে মায়ের দেহেতে শিশু গ্রো করছে এটা কিন্তু প্যারাসাইটিজম নয়, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পেরেন্টাল কেয়ার। যে যেমন দেখবে যে অন্যান্য জীবও যে ছোটদেরকে মানে যখনই ছোট শিশুরা জন্মগ্রহণ করে তখন তার মা বা বাবা তারা যেমন কেয়ার করে তাকে বড় করে, মানুষের ক্ষেত্রেও এটা পেরেন্টাল কেয়ারের মধ্যেই অ্যাকচুয়ালি এটা পড়ছে। এটার জন্য কিন্তু কোনো এখানে প্যারাসাইটিক রিলেশনশিপের কোনো ব্যাপার এখানেতে থাকছে না। অন্যদিকে দেখো মিউচুয়ালিজম এবং প্রোটো কোঅপারেশন। মিউচুয়ালিজম এবং প্রোটো কোঅপারেশন এই দুটো ক্ষেত্রেই কিন্তু দুটো জীবই অ্যাকচুয়ালি উপকৃত হয়, সেই জন্যই প্লাস প্লাস সম্পর্ক এটা বলা হয়। মিউচুয়ালিজমের খুব ভালো এক্সাম্পল যেগুলো, একটা হচ্ছে লাইকেন, যেটাকে আমরা বলি লিচের। এক্ষেত্রে আমরা জানি যে অ্যালগি আর ফাঙ্গি এরা মিউচুয়াল রিলেশনশিপে থাকে, এবং ফাঙ্গি যেটা করে এরা মেনলি পাথরের ওপর বা গাছের ছালেতে প্রচুর পরিমাণে জন্মায়।
যে একটু ঠান্ডা যে অঞ্চলগুলো থাকে সেই জায়গাতে। ফাঙ্গি যেটা করে সেটা হচ্ছে এদের ফাঙ্গির নিচেতে রুটের মতো কিছু স্ট্রাকচার থাকে, সেইখানের মাধ্যমে এটা নিউট্রিয়েন্ট নিয়ে অ্যাকচুয়ালি সেটাকে সাপ্লাই করে অ্যালগিকে। আর অ্যালগি ফটোসিনথেসিস প্রসেসে যে খাবারটা তৈরি করছে সেই খাবারটাই অ্যাকচুয়ালি ডিস্ট্রিবিউট করে ফাঙ্গিগুলোকে বাঁচিয়ে রেখেছে। তাহলে দুজনেই দুজনকে দেখো হেল্প করছে। অন্যদিকে দেখো লেগুমিনোসি যে প্ল্যান্ট যেগুলো থাকে, সিম্বি গোত্রীয় যে উদ্ভিদগুলো, তাদের রুটের মধ্যে রাইজোবিয়াম বলে এক ধরনের ব্যাকটেরিয়া থাকে যারা রুট নডিউল তৈরি করে। এবং এখানেও দেখো একটা মিউচুয়ালিজম দেখা যায় যে অ্যাকচুয়ালি নাইট্রোজেন ফিক্সিং যে ব্যাকটেরিয়াগুলো তারা বাতাস থেকে নাইট্রোজেন হাইড্রোজেন নিয়ে যোগ করে অ্যামোনিয়া সাপ্লাই করছে প্ল্যান্টকে, আর প্ল্যান্ট অ্যাকচুয়ালি কিছু খাবার দিয়ে ওই ব্যাকটেরিয়াগুলোকে বাঁচিয়ে রেখেছে। এটাও কিন্তু দেখো মিউচুয়ালিজম। অন্যদিকে আরও মিউচুয়ালিজমে আর একটা এক্সাম্পল যেটা, সেটা হচ্ছে ট্রাইকোনিম্ফা। ট্রাইকোনিম্ফা হচ্ছে অ্যাকচুয়ালি উইপোকা। উইপোকার ডাইজেস্টিভ ট্র্যাক্টেতে ট্রাইকোনিম্ফা বলে এক ধরনের জীব থাকে, এবং এদের স্পেশালিটি যেটা মানে ট্রাইকোনিম্ফা যেটা হচ্ছে ব্যাকটেরিয়া, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি উইপোকা। এবার উইপোকার দেহেতে ট্রাইকোনিম্ফা বলে একটা ব্যাকটেরিয়া থাকে। উইপোকা যখনই কাঠ খায়, সেই কাঠের মধ্যে যে সেলুলোজ থাকে সেটাকে ডাইজেস্ট করার জন্য সেলুলেজ বলে একটা এনজাইম সেইটা ট্রাইকোনিম্ফারা তৈরি করে, এবং কাঠ যেটা সে খাচ্ছে সেটাকে ডাইজেস্ট করতে হেল্প করে, এবং সেই ডাইজেশনেরই একটা পার্সেন্টেজ নিয়ে ট্রাইকোনিম্ফা বেঁচে আছে। তাহলে এখানেও দেখো দুজন দুজনকে হেল্প করছে। তো এই ধরনের সম্পর্কগুলো সবই কিন্তু মিউচুয়ালিজমের আন্ডারে আসে। আর প্রোটো কোঅপারেশনের আন্ডারে যেগুলো আসে সেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখতে পাওয়া যায়। যেমন দেখো পালভিনাস বলে একটা পাখি আছে, যে কি করে কুমির যখন অ্যাকচুয়ালি মাংস খেতে যায় তখন মাংসের কিছু ছোট ছোট টুকরো সেগুলো তার দাঁতের ফাঁকে আটকে যায়। এবার দীর্ঘদিন ধরে এই মাংসর টুকরো যদি থেকে যায় তাহলে দাঁতের মধ্যে তো ইনফেকশন হতে পারে। তো পালভিনাস বলে একটা পাখি আছে, কুমির যখন রোদ পোহায় হাঁ করে, তখন কিন্তু এই পাখি এসে ওর দাঁতের ফাঁক থেকে ওই মাংসের টুকরোগুলো খেয়ে নেয়। এবার এতে দেখো কুমিরও উপকৃত হয়, আবার খাবার পেয়ে পাখিটাও কিন্তু উপকৃত হচ্ছে। এবার এক্ষেত্রে দেখো দুজনেই যেহেতু দুজন দুজনকে হেল্প করছে, সেই জন্য এই সম্পর্কটাও প্লাস প্লাস সম্পর্ক। কিন্তু অ্যাকচুয়ালি মিউচুয়ালিজমের সাথে প্রোটো কোঅপারেশনের পার্থক্য হচ্ছে মিউচুয়ালিজম হচ্ছে লাইকের। এখানকার মধ্যে থেকে যদি কাউকে একটা সরিয়ে দেওয়া হয়, মানে যদি অ্যালগিগুলোকে সব সরিয়ে দিই তাহলে কিন্তু ফাঙ্গিগুলো মরে যাবে, আর ফাঙ্গাসগুলোকে যদি সরিয়ে দিই তাহলে আবার অ্যালগিগুলো মরে যাবে। তার মানে দেখো এদের যে সম্পর্কটা সেটা হচ্ছে অব্লিগেটরি, মানে মিউচুয়ালিজমে কেউ একজন বাদ চলে গেলে অন্যজনকার কিন্তু বেঁচে থাকাটাই সমস্যা হয়। কিন্তু এই ক্ষেত্রে সম্পর্কটা কিন্তু অব্লিগেটরি নয়, বাধ্যতামূলক নয়, ফ্যাকাল্টেটিভ, মানে থাকলেও হবে না থাকলেও হবে। যদি দেখা যায় যে অ্যাকচুয়ালি কুমিরের দাঁত থেকে মাংসের টুকরোটা বার না করে নেয় তাহলে কুমির তো আর মরে যাবে না। ঠিক একইভাবে যে যদি এই পাখি এই কুমিরের দাঁতের ফাঁক থেকে মাংস টুকরো না পায়, সে অন্য কিছু খাবে, অন্য কোনো অ্যাকচুয়ালি কেঁচো জাতীয় কোনো জীবকে সে খাবার হিসেবে খাবে। একই রকম দেখা যায় যে গন্ডার যখন ওই মানে মাটিতে সেখানকার ঘাস জাতীয় খাবারগুলোকে খেতে যায় তখন ওদের কানেতে অনেক সময় জোঁক ঢুকে যায়। তো সেই জোঁকগুলোকে মানে খাওয়ার জন্য দেখা যায় অক্সপিকার বলে এক ধরনের পাখি তারা থাকে। এবার দেখো এরা দুজনই উপকৃত হচ্ছে, অক্সপিকার খাবার পেয়ে যাচ্ছে, আর অন্যদিকে দেখো গন্ডারের ক্ষেত্রে তার কান থেকে ওই জোঁকগুলোকে বার করে দেওয়ার জন্য এও কিন্তু উপকৃত হচ্ছে। ঠিক সেরকমই দেখা যায় যে এখানে সাগর কুসুম আর সন্ন্যাসী কাঁকড়া ইউপ্যাগুরাস, আর অন্যদিকে দেখবে যে মানে সাগর কুসুম যেটা রয়েছে সি অ্যানিমন সেটাকে বলা হয়, এরাও কিন্তু ওরকম একটা মিউচুয়াল রিলেশনশিপে থাকে। অ্যাকচুয়ালি সি অ্যানিমন তারা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় হাঁটাচলা করতে পারে না। এবার দেখা যায় যে এই মানে সন্ন্যাসী কাঁকড়া যেটাকে বলা হয় ইউপ্যাগুরাস, এরা ওই শামুকের খোলকের ভেতরেতে ঢুকে যায়, আর এর পিঠেতে এসে বসে যেটা সেটা হচ্ছে সি অ্যানিমন। এবার যখনই এই কাঁকড়া ক্র্যাব যখনই এক জায়গা থেকে অন্য জায়গায় যায় তখন সি অ্যানিমন কিন্তু ওর পিঠে চেপেই বিভিন্ন জায়গায় মুভ করতে পারে। আর সি অ্যানিমনের গায়েতে প্রচুর কাঁটা থাকে, সেই জন্য কোনো শত্রু প্রাণী এসে তারা আবার দেখো ইউপ্যাগুরাসকে আক্রমণ করতে পারে না। তাহলে এক্ষেত্রেও কিন্তু দুজন দুজনকে দেখো উপকার করছে। কিন্তু এই সম্পর্কটা কখনোই বাধ্যতামূলক নয়, দুজন যদি আলাদা আলাদা হয়ে যায় তাহলেও সেপারেটলি কিন্তু এরা বেঁচে থাকতে পারে। তাহলে এক্ষেত্রে দেখো যে অ্যাকচুয়ালি মিউচুয়ালিজম হচ্ছে বাধ্যতামূলক, কিন্তু প্রোটো কোঅপারেশন এক্ষেত্রেও দুজনই দুজনকে উপকার করছে, কিন্তু সম্পর্কটা কখনোই মাস্ট নয়। অন্য আরেকটা সম্পর্ক রয়েছে যেটাকে বলছে কমেন্সালিজম। কমেন্সালিজমের কথা হচ্ছে যে একজন উপকৃত হবে আর একজনের উপকার ক্ষতি কিছুই হবে না। যেমন অ্যাকচুয়ালি দেখা যায় যে অর্কিড
অর্কিড দেখা যায় যে অনেক বড় আকৃতির যে গাছগুলো থাকে ঠান্ডা জায়গায়, সেই জায়গাতে তার উপরেতে অর্কিড জন্মায়। অর্কিড হচ্ছে এপিফাইটিক প্ল্যান্ট। এই কিন্তু যে গাছটার উপরে আছে সেই গাছের মানে কাণ্ড দিয়ে কোনো রুট বা কিছু প্রবেশ করিয়ে সেখান থেকে নিউট্রিশন নেয় বা কিছু নেয় তা না। অ্যাকচুয়ালি অর্কিড নিজেই নিজের মতো সবকিছু তৈরি করে নিতে পারে, খালি বড় আকৃতির গাছের উঁচু ডালেতে থাকে সূর্যালোক পাওয়ার জন্য। এবার এক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি অর্কিড যখন বড় গাছেতে আছে তখন এই অর্কিডের কিন্তু উপকার হচ্ছে, কিন্তু বড় গাছটার উপকারও হচ্ছে না, ক্ষতিও হচ্ছে না। সেই জন্য সম্পর্কটা হচ্ছে প্লাস জিরো সম্পর্ক। এই সম্পর্কগুলোকেই বলা হয় কমেন্সালিজম। যেমন দেখা যায় যে শার্ক, যে হাঙর যেটা রয়েছে, সেই হাঙরের গায়েতে অসংখ্য ছোট ছোট সেখানে সাকার ফিশ থাকে। এবং এই যে সাকার ফিশ যেগুলো রয়েছে, যেগুলোকে অনেক সময় রেমোরা মাছ বলা হয়, তো এই সাকার ফিশগুলো অ্যাকচুয়ালি হাঙরের গায়েতে চিটে থাকার মতো চিটে থাকে। হাঙর যখনই কোনো শিকার খায় সেখান থেকে যে মাংসর টুকরোগুলো চারপাশে ছড়িয়ে পড়ে সেইগুলোই সাকার ফিশ খায় এবং বেঁচে থাকে। এবার এখানে দেখো সাকার ফিশ কিন্তু উপকৃত হচ্ছে, কিন্তু হাঙরের দেখো না উপকার ক্ষতি কিছুই হয় না। মানে ওইখানে কিন্তু সাকার ফিশের থেকে সে কোনো উপকারও পাচ্ছে না এবং সাকার ফিশ থাকার জন্য তার কোনো ক্ষতিও হচ্ছে না। তো এই ক্ষেত্রে সম্পর্কটা কিন্তু দেখো প্লাস জিরো একটা সম্পর্ক। এবার দুরকম টাইপের দেখো কমেন্সালিজমের কথা বলছে। একটা হচ্ছে একটো কমেন্সালিজম, একটা হচ্ছে এন্ডো কমেন্সালিজম। একটো কমেন্সালিজম যেমন দেখো যে কিছু প্রাণী আছে, যেমন এখানেতে এক্সাম্পল দেখিয়েছে স্লথ বলে একটা স্তন্যপায়ী প্রাণী আছে। এদের দেহের বাইরেতে অ্যাকচুয়ালি গ্রিন অ্যালগি জন্মায় এই যে স্কিন বা হেয়ারগুলোর ওপরে। এবার এটা হওয়ার জন্য যেটা সুবিধা হয় সেটা হচ্ছে এরা দেখো যে অন্য গাছের ডালের মাঝে যখন থাকে তখন সেক্ষেত্রে কিন্তু গাছের ডালের মধ্যে ওদেরকে ভালো করে খুঁজেই পাওয়া যায় না, তার কারণটা হচ্ছে সবুজে মিশে থাকে। কিন্তু দেখো এক্ষেত্রে অ্যালগির যে বিরাট কিছু সুবিধা হয় তা কিন্তু নয়। তাহলে একজনাকার দেখো উপকার হচ্ছে, আর একজনাকার কিন্তু উপকার ক্ষতি কিছুই হচ্ছে না। ঠিক সেরকমই দেখা যায় যে আমাদের দেহেতেও অ্যাকচুয়ালি ইকোলাই ব্যাকটেরিয়া সেটা ধরো দেহের মধ্যেতে আছে। এবার এক্ষেত্রে যখনই দেখো যে এই প্রোটোজোয়া বা এই ব্যাকটেরিয়াটা আমাদের দেহেতে আছে ইকোলাই, তাহলে সেক্ষেত্রে দেখো এইটা আমাদের দেহের ভেতরে থাকার জন্য মানুষের ক্ষেত্রে দেখো এখানেতে এই প্রোটোজোয়াটা রয়েছে। এবার এরা কিন্তু আমাদের বডির ভেতর থেকে কিছু খাবার পাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এরা কিন্তু আমাদের উপকারও করছে না, ক্ষতিও করছে না। তো সেই জন্য এই ধরনের সম্পর্কগুলোকে দেখো বলা হয় যেটা, সেটা হচ্ছে এন্ডোকমেন্সালিজম, কারণ এটা বডির ভেতরে থাকে। আর অন্যদিকে আরেকটা সম্পর্ক আছে যেটাকে বলছে অ্যামেনসালিজম। অ্যামেনসালিজমের ক্ষেত্রে যেটা বলা হয় যে দেখা যায় যে কিছু কিছু উদ্ভিদ আছে, যেমন দেখো ওয়ালনাট যে উদ্ভিদ যেটা রয়েছে, এই ওয়ালনাটের ক্ষেত্রে বা পেনিসিলিয়ামের ক্ষেত্রে, এগুলোর ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যখনই একটা কোনো মানে জীব বাড়ছে আকারে, যখনই সে গ্রো করছে তখন অন্য জীবের যে গ্রোথ সেইটাকে অ্যাকচুয়ালি কিন্তু আটকে দেয়। যেমন আমরা দেখি যে কোনো একটা মানে জায়গাতে যদি ইউক্যালিপটাস গাছ থাকে, ইউক্যালিপটাস গাছ খুব দ্রুত বাড়ে এবং ইউক্যালিপটাসের রুট থেকে এমন কিছু কেমিক্যাল সিক্রেট করে যে আশপাশে অন্য কোনো গাছকে আর কিন্তু সে বাড়তে দেয় না। ঠিক সেই রকমই দেখতে পাওয়া যায় যে সূর্যমুখী গাছের ক্ষেত্রেও ওই রকম বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, আখরোটের ক্ষেত্রেও ওই রকম বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়, বা পেনিসিলিয়াম এই ফাঙ্গাসটা যখন গ্রো করে তখন আশপাশের ব্যাকটেরিয়াগুলোকে সব মেরে ফেলছে। তাহলে এই ক্ষেত্রে দেখো অ্যাকচুয়ালি এ কিন্তু যখন গ্রো করছে তখন যে ব্যাপারটা হয় সেম স্পিসিসকে গ্রো করতেও হেল্প করবে। মানে এখানে পেনিসিলিয়ামের আরও যে স্পিসিসগুলো আছে বরঞ্চ সেই কেমিক্যালটা পেয়ে সেই স্পিসিসগুলো আরও ভালো গ্রো করবে, কিন্তু আশপাশে অন্য স্পিসিস যারা তারা কিন্তু অ্যাকচুয়ালি দেখো ক্ষতিগ্রস্ত হবে। যেমন এখানে দিয়েছে স্ট্যাফাইলোকক্কাস, এরা কিন্তু অ্যাকচুয়ালি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা ব্যাকটেরিয়া। তাহলে ফাঙ্গাস যখন গ্রো করছে ব্যাকটেরিয়া দেখো ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এই সম্পর্কটাকে অ্যাকচুয়ালি বলছে যেটা, সেটা হচ্ছে অ্যামেনসালিজম। এবং এই সম্পর্কটা কিন্তু দেখো প্লাস মাইনাস একটা সম্পর্ক, একজন উপকৃত হচ্ছে আর একজন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং একজন নিজের স্পিসিসের জীবকে বাড়াতে সহায়তা করছে এবং অন্য স্পিসিসের জীবের দেখো পক্ষে সেটা কিন্তু ক্ষতিকারক হচ্ছে। তো এই ধরনের সম্পর্ক যেটা, এটাকে বলা হচ্ছে অ্যামেনসালিজম। এটা হচ্ছে প্লাস মাইনাস একটা সম্পর্ক। তাহলে এইরকমই বিভিন্ন ইন্টারাকশন আমরা পরিবেশের মধ্যেতে পপুলেশনেতে দেখতে পাই। এরপর দেখো যেটা নিয়ে আমরা পড়ছি সেটা হচ্ছে পপুলেশন অ্যাট্রিবিউট, পপুলেশন। এবার পপুলেশন বলতে বোঝানো হয় যে কোনো একটা নির্দিষ্ট অঞ্চলেতে সেম স্পিসিসের যতগুলো জীব আছে সবাইকে একসাথে বলা হয় পপুলেশন। ধরো কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে যত মানুষজন রয়েছে তাদেরকে একসাথে বলা হচ্ছে যেটা, সেটা হচ্ছে হিউম্যান পপুলেশন।
এবার ল্যাটিনে অ্যাকচুয়ালি এই শব্দটা এসছে পপুলাস বলে একটা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে পিপল। এবার দেখো, যখনই আমরা পপুলেশন নিয়ে কথা বলতে যাব, পপুলেশনের সময় যদি শুধু সংখ্যার বিচারে আমরা বলি, তাহলে দেখা যায় চায়নায় মানুষের সংখ্যা অনেক বেশি ভারতের তুলনায়। কিন্তু যদি আলোচনা করা হয় তাহলে দেখা যায় চায়নার এরিয়াটাও অনেক বড়, কিন্তু ইকোনমিক্যালি চায়না ভারতের থেকে ভালো জায়গায় এই কারণেই আছে, কারণ হচ্ছে পপুলেশন ডেনসিটির দিক থেকে কিন্তু আমরা অনেক বেশি এগিয়ে। পপুলেশন যখনই আমরা তুলনা করতে যাব, তখন দুটো ভিন্ন জায়গার মধ্যে তুলনা করতে গেলে সেখানে শুধু জনসংখ্যা বিচার করলে হবে না, সেখানেতে ডেনসিটি বিচার করতে হবে, অর্থাৎ একক অঞ্চলের মধ্যে কত সংখ্যক জীব আছে, তবে কিন্তু সেক্ষেত্রে বিচারটা ঠিকঠাক হবে। এবং যত দেখো অ্যাকচুয়ালি পপুলেশন ডেনসিটি বাড়বে, একক জায়গায় মানুষের সংখ্যা বাড়বে, তত রিসোর্স অর্থাৎ সম্পদ যেটা দেশের, সেটা কিন্তু পার হেড রিসোর্স যেটা, সেটা কিন্তু কমতে থাকবে। আর এই জিনিসটাই দেখো আস্তে আস্তে বিভিন্ন রকম সমস্যা, যেগুলো যে স্টারভেশন বলো, মানে খাদ্যের অভাব যেটাকে অ্যাকচুয়ালি বলা হয়, বা দুর্ভিক্ষ, এইগুলোর কারণ হয়ে দাঁড়ায়। এবার যখনই আমরা পপুলেশন ডেনসিটি নিয়ে পড়তে যাই, তখন দেখো প্রথমেই দুটো শব্দ আসে, একটা হচ্ছে ন্যাটালিটি, একটা হচ্ছে মর্টালিটি। ন্যাটালিটি বলতে যেটা বোঝানো হয় যে কোনো একটা পপুলেশনের অ্যাকচুয়ালি গড়ে যত মানুষ প্রত্যেক দিন জন্মগ্রহণ করছে, সেটাকে বলছে ন্যাটালিটি বা জন্মহার। আর প্রত্যেক দিন অ্যাকচুয়ালি গড়ে যত মানুষ মারা যাচ্ছে, সেইটাকেই বলা হচ্ছে ডেথ রেট বা মর্টালিটি। এবং যখনই আমরা পপুলেশন নিয়ে তার পপুলেশন ডেনসিটি, জন্মহার, মৃত্যুহার, পপুলেশনের গ্রোথ, এগুলো নিয়ে আলোচনা করি, এই স্টাডিটাকে অ্যাকচুয়ালি বলা হয় ডেমোগ্রাফি। ডেমোগ্রাফি অ্যাকচুয়ালি পপুলেশন নিয়ে পড়া। এবার দেখো, পপুলেশনের কথা যখনই আমরা বলতে যাই, তখন কিন্তু যে ন্যাটালিটি বা মর্টালিটিকে শুধু জাস্ট অ্যাকচুয়ালি ন্যাটালিটি মর্টালিটি হিসেবে পড়লে সেখানে খুব ভালো করে কিন্তু এক্সপ্লেন করা যায় না। তো সেই জন্য যেটা করা হয় সেটা হচ্ছে ক্রুড বার্থ রেট। ক্রুড বার্থ রেট বলতে যেটা বোঝায় যে প্রত্যেক বছর যত শিশু জন্মগ্রহণ করছে ইনটু 1000 বাই টোটাল পপুলেশন। তাহলে সেক্ষেত্রে দেখো একটা ইউনিফর্ম ফিগারে কিন্তু অ্যাকচুয়ালি আমরা টোটাল সারা বছরে কত মানুষ জন্মগ্রহণ করলো তার একটা হিসেব পাবো। এবার সেই হিসেবেই দেখো যে আমরা যেমন এখানে বার্থ রেটের কথা বলছি, সেই রকমই ক্রুড ডেথ রেটও হয়, যেখানেতে আমরা অ্যাকচুয়ালি দেখো যে প্রত্যেক ইয়ারে কতজন মানুষ মারা যাচ্ছে, পার 1000 জন মানুষ পিছু কতজন মানুষ মারা যাচ্ছে, বাই হচ্ছে টোটাল পপুলেশন। টোটাল পপুলেশন কত রয়েছে তার হিসেবে। তো সেই হিসেবেই দেখো এই বিচারগুলো আমরা সবসময় করে থাকি। এবার যখনই দেখো যে নর্মাল খাতায় কলমের হিসেবে যে বিচারটা হচ্ছে, যে নর্মালি যত মানুষ জন্মাতে পারে, তাহলে কোনো একটা পপুলেশনের ম্যাক্সিমাম যত মানুষ জন্মাতে পারছে সেটাকেই বলা হচ্ছে ম্যাক্সিমাম বা পোটেন্সিয়াল ন্যাটালিটি। কিন্তু দেখা যায় যে অনেক ক্ষেত্রেই শিশু জন্ম যেটা, সেটা পপুলেশনের সাপেক্ষে কখনোই আপ টু দ্য মার্ক হয় না, কারণ কিছু শিশু ভ্রূণ অবস্থাতে মারা যায়, কিছু শিশু জন্মগ্রহণের পর বিভিন্ন জেনেটিক্যাল ডিজিজের জন্য মারা যায়, এই ব্যাপারগুলো থেকে যায়। তো সেই জন্য আলটিমেটলি যত শিশু প্রত্যেক বছর জন্মগ্রহণ করে সেইটাকেই বলা হয় ইকোলজিক্যাল বা রিয়েলাইজড ন্যাটালিটি। ঠিক একই রকম ম্যাক্সিমাম যত মানুষ অ্যাকচুয়ালি হিসেব মতো মারা যাওয়ার কথা, তো সেইটাকেই বলা হয় যেটা, সেটা হচ্ছে মিনিমাম বা স্পেসিফিক পোটেনশিয়াল মর্টালিটি। কিন্তু দেখা যায় বিভিন্ন এনভায়রনমেন্টাল ডিজাস্টারের জন্য বা বিভিন্ন দুর্ঘটনার জন্য প্রচুর মানুষ কিন্তু যত হিসেব মতো মারা যাওয়ার কথা তার থেকে বেশি সংখ্যায় মানুষই কিন্তু মারা যায়। তো সেই জন্য সেই সংখ্যাটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইকোলজিক্যাল বা রিয়েলাইজড মর্টালিটি। তো এইরকম বিভিন্ন জিনিসকে নিয়ে আলোচনা করা হয়, এবং এগুলো সবই কিন্তু ডেমোগ্রাফির অ্যাকচুয়ালি আন্ডারেতে এসে পড়ে। এবার যখনই আমরা পপুলেশন ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করতে যাই, যে কোনো একটা জায়গার যে পপুলেশন রয়েছে সেই পপুলেশনটা কীরকম স্টেজে আছে, তো সেই জন্য তিনটে ক্যাটাগরিতে এই পপুলেশনকে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রি রিপ্রোডাক্টিভ এজ, যেটা মোটামুটি 14 বছর অবধি ধরা হয়। এরপর অ্যাকচুয়ালি 14 বছর থেকে মোটামুটি 45 বছর বা মেলেদের ক্ষেত্রে 60 বছর ধরা হয়, সেটাকে বলা হয় রিপ্রোডাক্টিভ এজ, মানে যে সময়টাতে তাদের অ্যাকচুয়ালি টেস্টিস ওভারি হিউম্যানের ক্ষেত্রে ডেভেলপ কন্ডিশনে থাকে। এবং এই অবস্থাতে সেক্স রেশিওটা খুব ইম্পর্ট্যান্ট, মেল ফিমেল রেশিও কতজন রয়েছে সেটা। আর পোস্ট রিপ্রোডাক্টিভ এজ, যেটা অ্যাকচুয়ালি 45 ইয়ার্সের পর, যেখানে কি হয় যে অটোমেটিক্যালি দেখো এখানেতে মানে স্পার্ম প্রোডাকশন, ওভা প্রোডাকশন, সেগুলো কিন্তু আস্তে আস্তে থেমে যেতে থাকে বা স্টপ হয়ে যায়। তো সেটা দেখো ডিক্লাইনিং পপুলেশন। এবার
দেখো যখনই আমরা এই পপুলেশনের ডিস্ট্রিবিউশনের কথা নিয়ে আলোচনা করি বা ডেমোগ্রাফি নিয়ে আলোচনা করি, সেগুলো কোন জিনিসগুলোর কথা মাথায় রেখে আমরা আলোচনা করি? সেটা হচ্ছে দেখো যে এই পপুলেশন যেমন এই তিনটে রিপ্রোডাক্টিভ এজের উপরে ডিপেন্ড করে আছে, যে পপুলেশন গ্রো করছে না পপুলেশন ডিটোরিয়েট করছে, সেটা এই তিনটে জিনিস যেমন ফ্যাক্টর রয়েছে, তার সাথে সাথে এনভায়রনমেন্টাল রেজিস্ট্যান্স এবং আইসোলেশন এটাও একটা ব্যাপার, যে এনভায়রনমেন্টাল ডিজাস্টারের জন্য অনেক মানুষ কিন্তু মারা যায়। আবার দেখো ফুড, যে ফুডের অ্যাভেলেবিলিটি থাকলে অটোমেটিক্যালি পপুলেশনে গ্রো করে। আর যদি দেখা যায় ফুডের অ্যাকচুয়ালি সেখানে অভাব রয়েছে, খাবার সবাই পাচ্ছে না, অটোমেটিক্যালি পপুলেশন যেটা রয়েছে তার গ্রোথটা ডিটোরিয়েট করবে। মাইগ্রেশন, যে একটা জায়গা থেকে অন্য দেশেতে যদি মানুষজন চলে যায় তাহলে অটোমেটিকলি সেই দেশের পপুলেশন সাইজ যেটা সেটা কিন্তু কমে যাবে। আবার অন্য কোনো দেশ থেকে যদি মাইগ্রেট করে একটা দেশের মধ্যে চলে আসে তখন আবার কিন্তু সেটা পপুলেশনকে বাড়াবে। তো এরকম বিভিন্ন ফ্যাক্টরস আছে যেগুলো পপুলেশনকে বাড়াতে বা কমাতে হেল্প করে। এবার যখনই পপুলেশন নিয়ে আমরা আলোচনা করি, পপুলেশন দেখো বিভিন্ন অ্যানিমেলের আলাদা আলাদা ক্যাটাগরির হয়ে থাকে। যেমন দেখো এলিফ্যান্টের যে পপুলেশন, এলিফ্যান্ট যেহেতু দেখো সমাজবদ্ধ জীব, তারা একটা করে দেখো এরকম পপুলেশন তৈরি করে তারা রয়েছে। তো এরা দেখো এরকম ক্লাম্পড পপুলেশন বলা হয়, যে যেখানেই আছে অনেকটা দূরে দূরে আছে, কিন্তু যেখানেই আছে একসাথে অনেকজন মিলে আছে। অন্যদিকে দেখা যায় যে মরুভূমির মধ্যে যে গাছগুলোকে আমরা দেখি সেইগুলো দেখা যায় যেটা সেটা হচ্ছে ইউনিফর্ম, সব জায়গায় মোটামুটি একইভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। আর একটা হয় যেটা সেটা হচ্ছে ফুলের বাগানে, যেমন ড্যান্ডেলিয়ানের ফুলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে র্যান্ডাম, সেখানে কিন্তু কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই। এমন নয় যে কিছু জায়গায় ক্লাম্প হয়ে আছে, আর এমন নয় যে ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনে আছে। কিছু কিছু জায়গায় ক্লাম্পও করে আছে, কোথাও কোথাও ইউনিফর্ম ডিস্ট্রিবিউশনও আছে। তো এরকম বিভিন্ন জীবের ক্ষেত্রে তার ডিস্ট্রিবিউশন কিন্তু সব আলাদা আলাদা টাইপের হয়। এবং এখানে দেখো সেক্স রেশিও, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে মেল ইজ টু ফিমেল রেশিও, এইটা কিন্তু যে কোনো পপুলেশন গ্রোথের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তো যেখানে দেখা যাবে যে ফিমেল পার্সেন্টেজ বেশি, অটোমেটিক্যালি সেখানে কিন্তু দেখো পপুলেশন গ্রোথের ব্যাপারটা আরও বেশি কার্যকারী হয়ে থাকে। এবার এজ পিরামিড, এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, যে কোনো একটা দেশের ক্ষেত্রে ধরো এখানেতে এই পিরামিড যেটা দেখিয়েছে, এখানে বিভিন্ন এজ গ্রুপ দেখিয়েছে। এই নিচেকার যেটা রয়েছে দেখো, এই সাইডে মেল দেখাচ্ছে, এই সাইডে ফিমেল দেখাচ্ছে। এইখানে দেখো অ্যাকচুয়ালি 0 থেকে 4 বছর, 5 থেকে 9 বছর, এরকম করে করে বাড়তে বাড়তে একদম উপরে দেখাচ্ছে যেটা সেটা হচ্ছে 80 বছর, 80+। এবার ভাবো যে আগামী 5 বছরের মধ্যে কি হবে। সেটা হচ্ছে এই পপুলেশনটা দেখলেই বুঝতে পারবে যত দিন যাচ্ছে পপুলেশনের সাইজটা কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তো ন্যাচারালি ধরো আরও 5 বছর বাদে আরও একটা হিউজ সংখ্যক জীব এখানে জন্মগ্রহণ করবে, আর উল্টো দিকে মারা যাবে কিন্তু খুব অল্প সংখ্যক মানুষ। তাহলে পপুলেশনটা কিন্তু দেখো আস্তে আস্তে বাড়ছে, কারণ জীব জন্মাচ্ছে অনেক বেশি, মারা যাচ্ছে কম। তো এইগুলো হচ্ছে র্যাপিড গ্রোথ। এবং যেমন কেনিয়ায় দেখতে পাওয়া যায় সেরকমই ভারতও কিন্তু এই র্যাপিড গ্রোথ দেখতে পাওয়া যায়। এবং এই ধরনের যত র্যাপিড গ্রোথ হবে তার মানে পপুলেশনটা বাড়ছে, তার মানে অটোমেটিক্যালি এই দেশগুলো কিন্তু আস্তে আস্তে হিউম্যানের ক্ষেত্রে পার হেড রিসোর্স কমতে থাকবে। তবে এই দেশগুলো আস্তে আস্তে কিন্তু ক্রমাগত পিছিয়ে পড়বে, কারণ তাদের প্রত্যেকের নিজেদের খাবার এবং বাসস্থানেরই অভাব হবে, এবং সেইগুলো নিয়েই তারা এত বেশি চিন্তিত থাকবে যে তারা নতুন কোনো জিনিস সৃষ্টি করা বা নতুন চিন্তাভাবনার কোনো সুযোগই তারা পাবে না। যে দেশগুলো একটু উন্নত, যেগুলো হচ্ছে ইউনাইটেড স্টেট, এদের হচ্ছে স্লো গ্রোথ। এরা একটা সময় অবধি বাড়ার পর বুঝেছিল যে এইভাবে পপুলেশন যদি বাড়তে থাকে তাহলে কিন্তু সমস্যা সৃষ্টি হবে, সেই জন্য তারা কিন্তু বার্থ কন্ট্রোল করেছে। এবং এরপর দেখো অ্যাকচুয়ালি গ্রাফ যেটা সেটা একটা স্ট্যাটিক হয়ে গেছে। মোটামুটি দেখা যাচ্ছে যে যত সংখ্যক মানুষ মারা যাবে তত সংখ্যক মানুষই কিন্তু জন্মগ্রহণ করবে একটা সময় বাদে। তাহলে যেটা সুবিধা সেটা হচ্ছে দেখো যে পার হেড রিসোর্স প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু সমান থেকে যাবে, যার জন্য কখনো কোনো মানুষের যে খাওয়ার বা বসবাস করার জায়গার কিন্তু অভাব হবে না। তো সেই জন্য সেই দেশগুলো কিন্তু অনেকটা উন্নতির দিকে যাবে। আবার কিছু দেশ আছে যেগুলো, যেমন ইতালির ক্ষেত্রে, এদের আবার পপুলেশন দেখো আস্তে আস্তে কমে যাচ্ছে। এবার পপুলেশন কমে যাওয়া খুব খারাপ জিনিস, কারণ দেখো প্রত্যেকটা দেশের একটা ন্যাশনাল সিকিউরিটির জন্য মিনিমাম একটা মানুষজন থাকা উচিত, কারণ নইলে সেক্ষেত্রে যে রিসোর্স যেগুলো রয়েছে সেগুলোকে ব্যবহার করাও সম্ভব হবে না। হয়তো চাষের জমি প্রচুর আছে কিন্তু চাষ করার মানুষ নেই, মাটির নিচে প্রচুর খনিজ আয়ন আছে বা হয়তো খনিজ সম্পদ আছে কিন্তু তোলার লোক নেই।
তো এই সমস্যাগুলো সেখানে থাকবে, বা অন্য দেশ থেকে আক্রমণের ব্যাপারটাও কিন্তু এখানে থেকে যাবে। সুতরাং দেখো, পপুলেশন গ্রো করলেও বিপদ, পপুলেশনের সংখ্যা কমতে থাকলেও সেটা বিপদ। স্ট্যাটিক পপুলেশন হচ্ছে সব থেকে বেস্ট অ্যাকচুয়ালি জিনিস। এবং এগুলোকে স্টাডি করার জন্য দেখো, ভাইটাল ইন্ডেক্স বলে একটা জিনিস সেটা আলোচনা করা হয়। সেটা হচ্ছে বার্থ বাই ডেথ ইন্টু 100, এই হিসেব করে একটা ক্যালকুলেট করা হয় যে পপুলেশন কতটা গ্রো করছে সেই ব্যাপারে। এবার যখনই পপুলেশন গ্রোথের কথা বলা হয়, সেখানে দুটো কার্ভ দিয়ে পপুলেশনকে অ্যাকচুয়ালি এক্সপ্লেন করা হয়। তার মধ্যে প্রথম একটা রয়েছে যেটাকে বলছে সিগময়েড গ্রোথ কার্ভ। সিগময়েড গ্রোথ কার্ভে যেটা হয়, হিউম্যান পপুলেশনে এটা দেখা যায় যে এই ক্ষেত্রে যখনই নতুন কোনো জায়গাতে অ্যাকচুয়ালি এই ধরনের জীবগুলো যায়, যাদের অ্যাকচুয়ালি রিপ্রোডাকশন রেট কম্পারেটিভলি স্লো, যত উন্নত জীব হবে এই বৈশিষ্ট্যটা তারা দেখায়, সময়ের সাথে সাথে এদের পপুলেশন সাইজ যেটা সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। প্রথম দিকে নতুন কোনো একটা জায়গায় যাওয়ার পর প্রথম দিকে দেখা যায় যে রেট অফ রিপ্রোডাকশন একটু স্লো হয়। এরপর দেখা যায় যখন ওই জায়গাটাতে সে মোটামুটি একটু অ্যাডাপ্ট করে নেয়, তখন আস্তে আস্তে এদের কিন্তু রিপ্রোডাকশন রেট যেটা সেটা বাড়তে থাকে। এবার দেখা যায় একটা সময় বাদে তাদের কিন্তু রিপ্রোডাকশন রেট বেশ কিছুটা বেড়ে যায়, এবং সেটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল গ্রোথ ফেজ। এবার যখনই দেখা যায় যে যে কোনো একটা অঞ্চলে দেখো খাবার এবং বসবাসস্থলের তো একটা নির্দিষ্ট সীমা আছে, তো যখনই দেখা যায় যে পপুলেশনটা সেই হায়েস্ট সীমা যেটাকে দেখবে আমরা অনেক সময় বলে থাকি ক্যারিং ক্যাপাসিটি বা ধারণ ক্ষমতা, এই ধারণ ক্ষমতার কাছাকাছি যখনই চলে আসে, তখন অটোমেটিক্যালি দেখা যায় যে এদের গ্রোথ রেট যেটা, সেই গ্রোথ রেটটা কিন্তু অ্যাকচুয়ালি স্লো হয়ে যায়। এবার যখনই দেখো এই গ্রোথ রেটটা অ্যাকচুয়ালি স্লো হয়ে যাচ্ছে, সেইটাকেই বলছে নেগেটিভ অ্যাক্সিলারেশন ফেজ। এবং একটা সময় এরা কিন্তু দেখো ফিক্সড হয়ে যায়, এদের মানে পপুলেশন সাইজ যেটা এটা ফিক্সড হয়ে গেল, তো সেইটাকেই বলছে স্টেশনারি ফেজ। এবার এই গ্রাফটাকে দেখতে দেখো এস আকৃতির মতো মনে হচ্ছে, তো এই ধরনের জিনিসটা কি বলা হয় সিগময়েড গ্রোথ কার্ভ। তাহলে প্রথম দিকে দেখো নতুন জায়গায় এসে ফার্স্টের দিকে গ্রোথ রেটটা একটু স্লো, তারপরে একটু অ্যাডাপ্ট করার পর গ্রোথ রেট একটু ফাস্ট হলো, এরপর দেখা যাচ্ছে বেশ কিছুটা ভালোভাবেই অ্যাডাপ্ট করে গেছে দীর্ঘদিন ধরে থাকার জন্য, তখন রিপ্রোডাকশন রেট খুব ফাস্ট হচ্ছে, এটা এক্সপোনেনশিয়াল গ্রোথ। এরপর যখনই দেখা যাচ্ছে ক্যারিং ক্যাপাসিটির কাছাকাছি চলে আসছে, এর গ্রোথ রেট স্লো হয়ে যাচ্ছে, এবং ক্যারিং ক্যাপাসিটিতে এসে গ্রোথ রেটটা ফিক্সড হয়ে যাবে। তো এইটাই সিগময়েড গ্রোথ কার্ভ। আর একটা টাইপের গ্রোথ কার্ভ হয় যেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ, বা অনেক সময় বলা হয় জে শেপ গ্রোথ কার্ভ, আর এটাকে বলা হয় এস শেপ গ্রোথ কার্ভ। এটা ইনসেক্টের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, কারণ ইনসেক্টটা যখন ডিম পারে তখন হিউজ সংখ্যায় ডিম পারে। যে এক একটা ইনসেক্ট দেখা যায়, ফিমেল ইনসেক্ট দেখা যায় প্রত্যেক দিন কয়েক হাজার করে ডিম পারে। তাহলে ধরো সে যদি ওই রকমভাবে 10 দিন বা 15 দিন ডিম পারে, তাহলে এক একটা ইনসেক্টই কত ডিম পাচ্ছে সেটা হিসেব করে দেখো। তাহলে ন্যাচারালি এদের যেটা হয় যে এনভায়রনমেন্টে এসে অ্যাডাপ্ট করতে একটু সময় লাগছে, কিন্তু অ্যাডাপ্ট করার পরই এরা কিন্তু হঠাৎ করে ব্যাপক হারে বাড়তে থাকে। এবং সেই জন্য দেখো প্রথম দিকে এদের ল্যাগ ফেজ হয়, মানে অ্যাডাপ্ট করার একটা সময় লাগে, তারপরেই একদম ডাইরেক্ট এক্সপোনেনশিয়াল ফেজ। এবং যার জন্য দেখা যায় হঠাৎ করে বাড়ার জন্য প্রচুর সংখ্যায় জীব মারা যায়, এবং ক্যারিং ক্যাপাসিটি যেহেতু দেখো প্রচুর হঠাৎ করে প্রচুর ক্রস করে যাচ্ছে, তাহলে অ্যাডভান্স প্রচুর সংখ্যক জীব তারা কিন্তু খাবার না পেয়ে, বসবাসস্থল না পেয়ে সব মারা যায়। তো সেই জিনিসটা কিন্তু অ্যাকচুয়ালি জে শেপ গ্রোথ কার্ভে দেখা যায়। যেমন দেখবে যে শীতকালেতে আমরা দেখি যখন শীতে শুরু হয়, তখন লাইট জ্বালালে প্রচুর সংখ্যায় পোকা দেখবে এসে লাইটের কাছাকাছি চলে আসে, এবং সেখানে দেখবে প্রচুর পোকা সেখানে থাকে। এবার হঠাৎ করেই দেখবে তাদের গ্রোথ হয়, আবার ঠিক দেখবে কিছুদিন বাদে, হয়তো 1 মাস বাদে দেখবে আর ওই পোকাগুলোকে খুঁজে পাচ্ছ না, কারণ প্রত্যেক দিন রাত্রেবেলায় তারা দেখবে বাড়ির ভেতরে ঢুকছে, আলোর কাছাকাছি ছোটাছুটি করছে, কিন্তু যেহেতু পপুলেশন সাইজটা প্রচুর হিউজ হয়ে যায়, সেই জন্য প্রচুর জন খাবার পায় না, থাকার জায়গা পায় না, সেই জন্য প্রত্যেক দিনই দেখবে প্রচুর সংখ্যক পোকা মরে পড়ে থাকে। তো ন্যাচারালি কি হয়, যখনই এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ বা এটাকে বলা হয় জে শেপ গ্রোথ কার্ভ, যখনই দেখা যায় হঠাৎ করে সংখ্যাটা বাড়ার জন্য ক্যারিং ক্যাপাসিটিটা খুব তাড়াতাড়ি ক্রস করে যায়, তার সঙ্গে মাস এক্সটিংশন মানে প্রচুর সংখ্যক জীব একসাথে মারা যায়। তো এই ধরনের গ্রোথ কার্ভ যেটা, সেটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ। তাহলে একটা রয়েছে দেখো সিগময়েড গ্রোথ কার্ভ, আর একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল গ্রোথ কার্ভ। এটাকে বলা হয় এস শেপ গ্রোথ কার্ভ, এটাকে বলা হয় জে শেপ গ্রোথ কার্ভ। এই গ্রোথ কার্ভ দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এবং পপুলেশন গ্রোথের ক্ষেত্রে এই দুটো কার্ভ সম্পর্কে খুব ভালো করে আমাদের একটু পড়ে রাখতে হবে।